বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার সব দরজা খোলা, ডক্টর ইউনূসকে জানালেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। ধানমন্ডি ৩২-এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস ছাত্র সমন্বয়কদের। শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান। বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি, নতুন ৪ উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ। বঙ্গভবনে বিকালে শপথ গ্রহণ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার সব দরজা খোলা আছে বলে আশ্বস্ত করেছেন জাতিসংঘ। জানানো হয়েছে, বাংলাদেশে জাতিসংঘের তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিং আর ইমেইলের জবাবে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো খোলসা করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। ছাত্রদের বিক্ষোভে বর্বরতার তথ্য উপাত্ত সংগ্রহে জাতিসংঘ তদন্ত দলের ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংয়ের সংক্ষিপ্ত জবাব দিলেও ইমেইলে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। জানান, জাতিসংঘের সমর্থনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ইউনূস ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এক্ষেত্রে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন তারা। তুর্ক আশ্বস্ত করেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সার্বিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, যা মানবাধিকার সংরক্ষণের বিষয়টি জোরদারে সহায়ক হবে। অপর এক প্রশ্নে মুখপাত্র মনিকা গ্রেইলে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাবেন ডেনিস ফ্রান্সিস। ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ সহ কিছু জায়গায় যেগুলো ঘটেছে এগুলো অনাকাঙ্ক্ষিত। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয় জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলে সাংবাদিকদের এই সমন্বয়ক জানান, এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়কের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, কেউ ১৫ আগস্ট ৩২-এ ফুল দিতে যেতে চাইলে তাকে বাধা দেওয়ার কোনো অধিকার কারো নেই। বর্তমানে অনেক ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের পর সারা দেশে কোনো সমন্বয়ক টিম দেয়া হয়নি। এককভাবে কারোর জন্য রাষ্ট্রীয় শোক হতে পারে না। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না বলেও জানান সার্জিস আলম। শিক্ষার্থীদের সড়কে ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও ৪ জন উপদেষ্টা শপথ নেবেন আজ। বঙ্গভবনে বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পড়াবেন। বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাও উপস্থিত থাকবেন। তার বিশেষ সহকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ছাড়াও শপথ নিতে যাওয়া বাকি ৩ জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখনো পর্যন্ত ১৭ জন। নতুন ৪ জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে ২১ জন। গেল ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত ১১ লাখ কোটি টাকা। আমদানি ও রপ্তানির আড়ালে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলারাই পাচার করেন বিপুল পরিমাণ অর্থ, যা দিয়ে তৈরি করা যেত ৩৫টি পদ্মা সেতু। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আন্তর্জাতিক আইন মেনে এসব অর্থ ফেরত আনার পাশাপাশি অর্থ পাচারকারীদের বিচার করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। থেমে নেই অর্থ পাচার। দেশ থেকে টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও অতীতের সব রেকর্ড ভেঙেছে গেল ১৫ বছরে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্ট অনুযায়ী ২০০৯ থেকে ১৫ সাল পর্যন্ত ৭ বছরে পাচার হয়েছে প্রায় ৫ লাখ কোটি টাকা। পরের ৮ বছরে প্রতি বছর গড়ে ৭৫,০০০ কোটি টাকা করে আরও প্রায় ৬ লাখ কোটি টাকা পাচার করেছেন প্রভাবশালীরা, যার বড় অংশই গেছে কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ 10টি দেশে। যেটা বাংলাদেশ থেকে তারা হিসাব করে, এটা শতকরা ৮০ ভাগই কিন্তু শুধু ট্রেড মিসপ্রাইসিং।
এর বাইরে আমাদের যে হুন্ডি হাওলা মাধ্যমে যেটা করা হচ্ছে, যেটা আমাদের রেমিটেন্সের ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে যেটা নাকি নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু এটার মধ্যে তেমন নাই। হুন্ডি হাওলা নিয়ে চক্র করে একটা অপ্রাতিষ্ঠানিকভাবে এই ডলারটা আসছে না, কিন্তু টাকাটা এখান থেকে পরিবারের কাছে চলে যাচ্ছে, যেটা নাকি বিভিন্ন ধরনের দুর্নীতির টাকা। বেনামি মালিকানা প্রতিষ্ঠান তৈরি করে তার মধ্যে ঋণখেলাপি, ব্যাংক অর্থ জালিয়াতি, ব্যাংক সুইন্ডলিং থেকে শুরু করে বিভিন্ন অর্থ পাচার করে থাকেন। তারাই হচ্ছে এর সাথে জড়িত। অর্থাৎ তাদের কাদের কথা বলছি, যারা হচ্ছে প্রভাবশালী, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমরা যদি অর্থ পাচারকে মধ্যম পর্যায়ে, ন্যূনতম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে যে টাকা আমরা IMF থেকে ফেরতযোগ্য, মানে সুদ সহ ফেরতযোগ্য লোন নিলাম, তার 3 গুণ কমপক্ষে, প্রায় 4 গুণ আমরা কিন্তু সঞ্চয় করতে পারতাম প্রতি বছরই। বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য জেনেও নীরব ছিলেন আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকরা। পাচারকৃত অর্থ ফেরতের চেষ্টা দূরে থাক, তাদের নাম জানানোর চেষ্টা করেননি সরকারের মন্ত্রীরা। এই পরিবর্তিত প্রেক্ষিতে নতুন বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা প্রত্যাশা করছি, ছাত্র জনতা প্রত্যাশা করছে, তার অংশ হিসাবে যে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, তার মধ্যে হচ্ছে যে BFIO, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, CID, অ্যাটর্নি জেনারেল অফিস, যে প্রতিষ্ঠানগুলো যাদের উপরে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা। এখানে সদক্ষ আছেন, কিন্তু তারা অনেক সময় করতে পারেন না রাজনৈতিক চাপের কারণে, কারণ এগুলোর সাথে যারা জড়িত তারা তো রাজনৈতিকভাবে শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন কানুন মেনেই দেশে ফেরত আনা সম্ভব পাচার হওয়া টাকা। সেই সঙ্গে সরকার চাইলে কারসাজির মূল হোতাদের ফেরত আনতেও মিলবে আন্তর্জাতিক সহায়তা। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে, যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র। সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য, যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। আমরা জানি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে, টরন্টো থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে এরা বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তি কিনেছে, অ্যাকাউন্টসে রেখেছে। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে বাংলাদেশ ব্যাংকে, তারা কিন্তু যে কাজটা করার কথা ছিল, তো সেটাও তো আমরা তো ঠিকমতো করিনি। সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে বাংলাদেশিদের কার কত টাকা রয়েছে সেই তথ্য জানতে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে লঘু চাপ তৈরি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘু চাপ তৈরি হওয়ায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকালের আবহাওয়া বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।